नमस्कार बंधुरा আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা আপনারা জানেন যে গত 2 এপ্রিল বিজেপি পশ্চিমবঙ্গের জন্য মোট 20টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল। বলতে দ্বিধা নেই, সেটা ছিল বিজেপির মাস্টার স্ট্রোক। সবার আগে প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূলকে চমকে দেওয়া। বিজেপির এমন রণকৌশলে তৃণমূল যে খানিকটা চাপে পড়ে গিয়েছিল তার প্রমাণ তার ঠিক এক সপ্তাহ পরেই 10 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 42টি আসনের মধ্যে 42টিরই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়ে বুঝিয়ে দিয়েছিল। এই 42 জন প্রার্থীর নাম জোগাড় করতে তৃণমূলকে কিন্তু তিন জন বহিরাগতর পাশাপাশি বেশ কিছু বিধায়ককেও লোকসভার টিকিট দিতে বাধ্য করেছিল। আর তারপরেই দেখা গিয়েছিল যে বিজেপি কোথায় যেন খেয়ে হারিয়ে ফেলল। নতুন করে 22 জন প্রার্থীর নাম ঘোষণা করা তো দূরের কথা, বরং আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং সরে দাঁড়ানোয় পদ্মশিবির যেন দিশেহারা হয়ে গেল। এই পরিস্থিতিতে সর্বভারতীয় বিজেপি 13ই মার্চ দ্বিতীয় দফায় দেশের বিভিন্ন রাজ্যের জন্য মোট 72টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করলেও বাংলার কারো নাম কিন্তু তাতে ছিল না। শেষমেশ সবাই আশা করেছিল যে অন্তত 21 মার্চ যে তালিকা কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে প্রকাশ করা হবে তাতে অন্তত পশ্চিমবঙ্গের যেসব বাকি প্রার্থী তাদের নামটা হয়তো থাকবে। কিন্তু বৃহস্পতিবার মোদি শাহরা লোকসভা ভোটের তৃতীয় তালিকা প্রকাশ তো করলেন বটে, কিন্তু বাংলার কপাল সেখানেও ফাঁকা। এরপরই শোনা গেল যে শনিবার ফের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন। অর্থাৎ বাংলার জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ফের এই দুজনকে দিল্লি ডেকে পাঠিয়েছেন মোদি শাহরা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি আগে ব্যাট করতে নেমেও কেন রান তুলতে পারছে না, কেন বাকি প্রার্থীদের নাম ঘোষণা করতে পারছে না? এর পেছনে কি কোনো রহস্য রয়েছে, নাকি বিজেপির গোষ্ঠী কোন্দল কাজ করছে? কোন কারণে বিজেপির এই যে প্রার্থী তালিকা বাকি প্রার্থীদের নাম সেই নাম ঘোষণা পিছিয়ে যাচ্ছে? বন্ধুরা, যেটা বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত বাংলার কয়েকটি আসনের প্রার্থী নাম নিয়ে দলের মধ্যে মতভেদ রয়েছে। অর্থাৎ সবাই একমত হতে পারছেন না যে এই সব আসনে ঠিক কাকে প্রার্থী করা হবে। আর এই সব নিয়ে যতই বিতর্ক বাড়ছে, যতই রাজ্য নেতাদের মধ্যে মতান্তর বাড়ছে, ততই কিন্তু বিজেপির এই যে প্রার্থীদের নামের ঘোষণা সেটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব যেটা ঠিক করেছে যে এই বিষয়টা এবার স্বয়ং প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে নির্বাচন কমিটির বৈঠক হবে সেই বৈঠকের ওপরই ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ স্বয়ং নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক করবেন যে বাংলার এই যে বাকি 23টি আসন, এই 23টি আসনে কাদের কাদের প্রার্থী করা হবে। আর এই কারণেই যেটা জানা যাচ্ছে যে বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 23টি আসন, এই 23টি আসনে বিজেপি ঠিক কীরকম সমস্যায় ভুগছে, কার কার নাম এই নিয়ে সমস্যা হচ্ছে? তো বন্ধুরা, বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে আসন, এই আসনগুলির মধ্যে সবার উপরে রয়েছে দার্জিলিং আসনটির নাম। এই দার্জিলিং আসনে এবার বিজেপির তরফ থেকে দেশের প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলাকে প্রার্থী করা হবে বলে অনেক দিন ধরেই কিন্তু জল্পনা চলছে। এমনও শোনা গিয়েছে যে এই যে বিদেশ সচিব, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা, তিনি নাকি একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বয়ং পছন্দ করে দেওয়া প্রার্থী। কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রটির জন্য বিজেপির যেটা মুশকিল হচ্ছে যে ওই লোকসভা কেন্দ্রটিতে বর্তমানে রাজু বিস্তা রয়েছেন। আর এই রাজু বিস্তাকে যদি ওইখান থেকে সরানো যায়, মানে দার্জিলিং থেকে যদি সরিয়ে দিয়ে হর্ষবর্ধন শ্রিংলাকে টিকিট দেওয়া যায়, তাহলে রাজু বিস্তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? তাকে তো কোথাও জায়গা দিতে হবে, তা না হলে তো তিনি আবার তৃণমূলের দিকে ঝুঁকে যাবেন। তো এই অবস্থায় রাজু বিস্তাকে তার যে নিজের রাজ্য মণিপুর সেখানে পাঠানো যায় কিনা, এই সব নিয়ে নাকি বিজেপির মধ্যে আলাপ আলোচনা চলছে। দার্জিলিংয়ের পরেই চলে আসছে উত্তরবঙ্গের আরেকটি লোকসভা আসন, জলপাইগুড়ির নাম। এই জলপাইগুড়ি আসনটিও কিন্তু বিজেপির কাছে একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে, কেননা এই জলপাইগুড়ি আসনটিতেই কিন্তু গত লোকসভা ভোটে বিজেপির চিকিৎসক প্রার্থী জয়ন্ত কুমার রায় 1,80,000-এরও বেশি ভোটে জিতেছিলেন। কিন্তু গত বিধানসভা নির্বাচনে, অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে এই যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে মাত্র 3টিতে বিজেপি জয়লাভ করতে পেরেছিল। অর্থাৎ 4টি বিধানসভাতে কিন্তু তৃণমূল থাবা বসিয়ে দিয়েছিল এই 2021-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে। ফলে বিজেপির কাছে যেটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আবারও এই চিকিৎসক প্রার্থী জয়ন্ত কুমার রায়কে জলপাইগুড়ি আসন থেকে টিকিট দেওয়া হবে কিনা।
সে নিয়ে কিন্তু দ্বিধায় রয়েছে বিজেপি। এবার জলপাইগুড়ির পরে আসা যাক রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন যে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি থেকেই গত 2019-এর লোকসভা ভোটে দেবশ্রী চৌধুরী কিন্তু জিতেছিলেন। কিন্তু সেই যে দেবশ্রী চৌধুরীর জয়, সেই জয়ের পিছনে বিজেপির অনেক নেতাই যেটা মনে করছেন যে আসলে রায়গঞ্জে সেবার সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম এবং কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সির মধ্যে একটা ভোট কাটাকুটির খেলা হয়েছিল বলে দেবশ্রী চৌধুরী জয়টা পেয়ে গিয়েছিলেন। ফলে এবার দেবশ্রী চৌধুরীকে যদি এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয় তাহলে তার কতটা জয়ের সম্ভাবনা রইবে সে নিয়ে কিন্তু বিজেপির মধ্যেই প্রশ্ন উঠছে। আর এটা হয়তো খোদ দেবশ্রী চৌধুরীও বুঝতে পেরেছিলেন, আর সেই কারণেই কিন্তু তিনি আগেভাগেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তার লোকসভা আসন পাল্টানোর কথা বলেছিলেন। অর্থাৎ রায়গঞ্জ ছেড়ে কিন্তু তিনি কলকাতার দমদম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার একটা চেষ্টা চালিয়েছিলেন, একটা অনুরোধ বিজেপির কেন্দ্রীয় নেতাদের করেছিলেন। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতারা দেবশ্রী চৌধুরীর সেই অনুরোধ মোটেও কানে তোলেননি, বরং দেবশ্রী চৌধুরীকে তারা যেটা বলেছিলেন যে যদি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আপনি দাঁড়াতে না চান তাহলে কলকাতাতে দাঁড়াবেন তো ঠিক আছে, দক্ষিণ কলকাতা লোকসভা আসন থেকে দাঁড়ান। কিন্তু দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের কথা শুনে যেটা বিজেপি সূত্রে খবর যে দেবশ্রী চৌধুরী নাকি পিছিয়ে যান, তিনি নাকি শেষমেশ এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকেই প্রার্থী হওয়ার জন্য রাজি হয়েছেন। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যে রায়গঞ্জ লোকসভা আসনটি নিয়েও কিন্তু বিজেপির মধ্যে কোথাও একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে। এবার আসা যাক দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে 2019 সালে জিতেছে এমন 5টি আসনের প্রার্থীর নামও কিন্তু বিজেপি এখনও ঘোষণা করেনি। এই 5টি আসনের মধ্যে রয়েছে আসানসোল, মেদিনীপুর, দুর্গাপুর, ঝাড়গ্রাম এবং ব্যারাকপুর। প্রথমেই আসা যাক আসানসোল লোকসভা কেন্দ্রটির আলোচনায়। বন্ধুরা, আপনারা জানেন যে আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য এরই মধ্যে ভোজপুরি গায়ক পবন সিংয়ের নাম বিজেপি তার প্রথম তালিকাতেই ঘোষণাটা করে দিয়েছিল। কিন্তু পবন সিং তাতে রাজি না হওয়ায় সেই আসনটি এখনও খালি পড়ে রয়েছে। এখন যেটা শোনা যাচ্ছে যে আসানসোলে শেষ পর্যন্ত বিজেপি নাকি স্থানীয় কাউকে সেখানে প্রার্থীর টিকিট দিতে চলেছে। এখন সেই স্থানীয় প্রার্থী কে হবেন সে নিয়ে যথারীতি আলোচনা চলছে। এবার আসানসোলের পরে আসা যাক মেদিনীপুরে। মেদিনীপুর জানেনই তো যে দিলীপ ঘোষের এলাকা, কিন্তু এই মেদিনীপুরেই আরেক ঘোষ এবার প্রার্থী হতে চাইছেন, আর তার নাম হচ্ছে প্রাক্তন আইপিএস আধিকারিক ভারতী ঘোষ। এবার ভারতী ঘোষকে যদি বিজেপি মেদিনীপুর আসনটি ছেড়ে দেয়, মেদিনীপুর আসনের জন্য টিকিট দেয়, তাহলে দিলীপ ঘোষকে কোথায় নিয়ে যাবে? এখন এই দিলীপ ঘোষকে নাকি দুর্গাপুরে, বর্ধমান দুর্গাপুরে সরানোর একটা কথা চলছে। কিন্তু দুর্গাপুরে আবার বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া রয়েছেন, তিনি আবার পশ্চিমবঙ্গের জামাই, তার শ্বশুর বাড়ি এই বর্ধমানে। তো তাকে সরিয়ে সেখানে দিলীপ ঘোষকে দেওয়াটা কি ঠিক হবে? আর যদি দিলীপ ঘোষকে দুর্গাপুর বর্ধমানের জন্য টিকিট দেওয়া হয় তাহলে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকেই বা কোথায় টিকিটটা দেওয়া হবে? বাংলার জামাইকেই বা কোথায় অ্যাডজাস্ট করা হবে? সেই নিয়ে বিজেপির মধ্যে একটা টানাপোড়েন চলছে। তারপরে চলে আসুন ঝাড়গ্রাম আসনে। ঝাড়গ্রাম আসনে গতবার কুনার হেমব্রমকে প্রার্থী করেছিল বিজেপি এবং জিতেও ছিল। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে এবার কুনার হেমব্রমকে সরিয়ে সেখানকার আদিবাসী সম্প্রদায়ের চিকিৎসক প্রণব টুডুকে প্রার্থী করতে পারে বিজেপি, এবং এটা হয়তো কুনার হেমব্রম বুঝতেও পেরেছেন। আর সেই কারণেই হয়তো কুনার হেমব্রম আগে ভাগেই রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ এই যে ঝাড়গ্রাম আসনটি, সেই ঝাড়গ্রাম আসনটিতে সত্যি সত্যি প্রণব টুডুকে প্রার্থী করা হবে কিনা সে নিয়ে বিজেপি কিছুটা দ্বিধায় রয়েছে। এবার আসা যাক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। ব্যারাকপুরে আপনারা জানেন যে কী ধরনের খেলা চলছে। 2019-এ সেখানে বিজেপির হয়ে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন অর্জুন সিং। মাঝখানে তিনি আবার তৃণমূলে চলে যান এবং ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে এসছেন। এখন অর্জুন সিংকে এই যে ব্যারাকপুর, এই ব্যারাকপুরে প্রার্থী করলে বিজেপির কোনো সমস্যা হবে না তো? বিজেপির ভোট কাটছাট হবে না তো? যদিও যেটা শোনা যাচ্ছে যে ব্যারাকপুরটা অর্জুন সিংয়ের কাছেই থাকবে, অর্থাৎ ব্যারাকপুরে অর্জুন সিংই টিকিট পাচ্ছেন। ফলে ব্যারাকপুরেরও কিন্তু নাম ঘোষণাটা অর্জুন সিংয়ের কারণে কিছুটা পিছিয়ে গেছে। এরপরে আসা যাক কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্র, সেই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী কী হবে? বন্ধুরা, আপনারা জানেন যে এরই মধ্যে তৃণমূলের বিধায়ক তাপস রায়, তিনি কিন্তু একেবারে তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বসে রয়েছেন এবং বিজেপিতে কিন্তু তিনি যোগ দিয়েছেন। এখন এই যে তাপস রায়, এই তাপস রায়কে কিন্তু কলকাতা উত্তরের প্রার্থী করার কথা ভাবছে বিজেপি। ফলে তাপস রায়ের নাম নিয়েও চূড়ান্ত শিলমোহরের একটা প্রয়োজন রয়েছে। সেটা বিজেপির কেন্দ্রীয় নেতারা কবে দেন সেটার জন্যও দেরি হচ্ছে।
কিন্তু কলকাতা উত্তরের পাশাপাশি বড় সমস্যা হয়ে গেছে বিজেপির জন্য কলকাতা দক্ষিণ যে লোকসভা আসন, সেই লোকসভা আসনটি নিয়ে। কেননা কলকাতা দক্ষিণ লোকসভা আসনে ওই আগেই বললাম যে দেবশ্রী চৌধুরীকে দাঁড়ানোর কথা বলা হয়েছিল, টিকিট দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু দেবশ্রী চৌধুরী পিছিয়ে গেছেন। ফলে এখন এই কলকাতা দক্ষিণ কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে? সজল ঘোষকে একটা নাম শোনা যাচ্ছে, কিন্তু সজল ঘোষকে আদৌ কি প্রার্থী করা হবে সে নিয়েও কিন্তু একটা তর্ক বিতর্ক চলছে। এবং শুধুমাত্র কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রটিই নয়, সবথেকে বিজেপির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডায়মন্ড লোকসভা কেন্দ্রটি। সেই ডায়মন্ড লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতে বসে রয়েছেন এবং বারবার কিন্তু তিনি আগাম হুঁশিয়ারি দিচ্ছেন যে এবার একেবারে 3 লাখেরও বেশি ভোটে নাকি বিরোধীদের তিনি হারাবেন। এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু চাইছে যে যেন তেন প্রকারণ এই ডায়মন্ড লোকসভা কেন্দ্রে যাতে তৃণমূলকে চোট দেওয়া যায়। তৃণমূলের সারা পশ্চিমবঙ্গে এবারের লোকসভা ভোটে কতটা আসন কমলো, তার থেকে বড় ধাক্কা হবে যদি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো যায়। আর এইটাই কিন্তু বিজেপি একটা স্বপ্ন দেখছে যে কোনো একটা রণকৌশল তৈরি করে, কোনো একটা ছক কেটে যদি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ছিনিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু তৃণমূলের একেবারে কোমর ভেঙে দেওয়া সম্ভব হবে। তাতে তৃণমূল 20-22 যতই জন সাংসদ নিয়ে দিল্লি যাক না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ডায়মন্ড হারবারে হেরে বসে থাকেন, তাহলে কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অবস্থা হবে, যেমনটা কিনা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়ে এখন মহা চাপে ফেলে দিয়েছেন। শুভেন্দু অধিকারী কিন্তু এই বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে পারছেন যে তিনি হচ্ছেন হেরে যাওয়া মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে হেরে গিয়েও তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ঠিক একই জিনিসটা কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য হতে পারে যদি বিজেপি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি কোনোভাবে জিততে পারে। আর সেটা জিততে গেলে কোনো না কোনোভাবে কিন্তু এই যে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী কিংবা সিপিএম কংগ্রেসের যে জোট, একটা ভোট কাটাকুটির খেলা, সেই অঙ্কটাকেও কিন্তু বিজেপিকে বুঝতে হবে। আর সেই যে অঙ্ক, সেই অঙ্কটা কিন্তু জটিল হয়ে বসে রয়েছে। কেননা সিপিএম কংগ্রেস কিংবা আইএসএফ তারাও কিন্তু ঠিক করতে পারছে না যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে। এমনিতেই আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে তিনি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান, কিন্তু মুখের কথা আর কাজে করা দুটোর মধ্যে তো আকাশ জমিন পার্থক্য। সেটাই কিন্তু এখন আইএসএফ কিংবা কংগ্রেস সিপিএম নেতারা বুঝতে পারছেন। আর তারা যতক্ষণ না প্রার্থীর নাম ঘোষণা করছেন ততক্ষণ কিন্তু বিজেপির কাছে ডায়মন্ড হারবারের ছবিটা পরিষ্কার হচ্ছে না, বুঝতে পারছে না যে ভোট কাটাকুটির খেলাটা কতটা কি হতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে প্রার্থী হবেন সেটা নিয়ে কিন্তু বিজেপি খানিকটা দোনামনায় রয়েছে। অনেকেরই নাম শোনা যাচ্ছে, যেমন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনকি সজল ঘোষ, অনেকেরই নাম কিন্তু শোনা যাচ্ছে ডায়মন্ড হারবারে বিজেপির তরফ থেকে, বিজেপির কেন্দ্রীয় নেতাদের তরফ থেকে এমন কাউকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে যেটা কিনা তৃণমূলের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা চমকে দেওয়ার ব্যাপার হবে। আর সেক্ষেত্রে শীতলকুচির ঘটনায় কুখ্যাত বলুন বিখ্যাত বলুন প্রাক্তন আইপিএস আধিকারিক দেবাশিস ধরকেও কিন্তু এই ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে অনেকেই বলছেন। তবে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের ডায়মন্ড হারবারের থেকে যেটা শোনা যাচ্ছে বিজেপি সূত্রে যেটা খবর, যে বারাসতে নাকি কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। মানে বিজেপি কিন্তু এই প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে বারাসতে টিকিট দিতে চাইছে। অন্যদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূলের তরফে। তো এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ বন্ধ করতে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টাইট দিতে বিজেপি একটা ছক কষেছে যে সেখানে অর্থাৎ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই, মানে মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু বনিবনা হয়নি, ডিভোর্স হয়েছে। তো সেই যে প্রাক্তন জামাই কবির রঞ্জন বোস, তাকে কিন্তু একটা প্রার্থী করার জল্পনা চলছে। এর পাশাপাশি অনুব্রতহীন কেষ্টহীন বীরভূমে বিজেপি কাকে প্রার্থী করবে সে নিয়েও কিন্তু একটা টানাপোড়েন চলছে, যেটা শোনা যাচ্ছে যে অনেক দিন পর বিজেপির সেখানকার যে আদি নেতা দুধ কুমার মণ্ডল, তাকে এবার বীরভূমের টিকিট দেওয়া হতে পারে। অর্থাৎ অনেক দিন পর কিন্তু এই যে বিজেপির আদি নেতা দুধ কুমার মণ্ডল,
যিনি কিনা এখনো পর্যন্ত একটি নির্বাচনও হারেননি এবং গত বিধানসভা নির্বাচনের সময় টিকিট না পেয়ে কিন্তু তিনি খানিকটা ক্ষোভও প্রকাশ করেছিলেন বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে। তো সেই দুধকুমার মণ্ডলকেই কিন্তু এবার বিজেপি বীরভূমে প্রার্থী করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং আরেকটি আসনের কথা না বললেই নয়, আর সেই আসনটি হচ্ছে শুভেন্দু অধিকারীর জেলা মেদিনীপুরের তমলুক আসনটি। তমলুক আসনটিতে যেটা অনেকেই বলছেন এবং সেটা নাকি বিজেপির তরফ থেকে সিলমোহরও দিয়ে দেওয়া হয়েছে, তো সেই তমলুক আসনে কিন্তু এই যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তাকে বিজেপি টিকিট দিতে চলেছে। তবে এই যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তাকে তমলুক থেকে দেওয়া হবে নাকি ডায়মন্ড হারবারে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খাড়া করে দেওয়া হবে, সেটা নিয়েও কিন্তু বিজেপির মধ্যে অঙ্ক কষাকষি চলছে, রণকৌশল কিন্তু চলছে। হিসেব করে দেখা হচ্ছে যে কোথায় এই প্রাক্তন বিচারপতিকে বিজেপি দাঁড় করালে প্রার্থী করলে সব থেকে বেশি তৃণমূলকে চোটটা দেওয়া যাবে। এই পরিস্থিতিতে কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ডায়মন্ড হারবারের টিকিট পাওয়ার জল্পনাটাও কিন্তু প্রবল হয়ে উঠছে। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যেভাবে লড়াইটা লড়েছেন, যেভাবে তিনি দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন, সরাসরি বিচারপতির পদে থাকার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়েছেন, সেটা কিন্তু মানুষ খুবই একেবারে গ্রহণ করেছে। মানুষ কিন্তু এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে অনেকেই হিরো বলে মনে করছে। এই পরিস্থিতিতে অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে ডায়মন্ড হারবার থেকে যদি বিজেপি টিকিট দেয়, সেটাতেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে বিজেপি কিন্তু এই যে শেষ 23খানা আসনে প্রার্থীর নাম ঘোষণা করা, সেটা কিন্তু অনেক ভেবে চিন্তেই ব্যাপারটা করতে চাইছে। সময় যখন দেরি হয়ে গেছে হয়ে যাক, লোকে যা বলছে বলুক, কিন্তু বিজেপি চাইছে এই 23খানা আসনে এমন প্রার্থীর নাম ঘোষণা করতে, এমন প্রার্থীদের টিকিট দিতে যারা কিন্তু তৃণমূলের কোমর ভাঙবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অতি আত্মবিশ্বাস, তৃণমূলের যে অহংকার, সেসব যাতে একেবারে ভেঙে চুরে মাটিতে লুটিয়ে দেওয়া যায়, সেটার জন্যই কিন্তু এই 23টি আসন অনেক ভেবে চিনতে বিজেপি ঠিক করতে চাইছে। বিজেপির কেন্দ্রীয় নেতারা কিন্তু ঠিক করতে চাইছেন। আর সেই কারণেই কিন্তু এই শেষ 23টি আসনের নাম নির্বাচনটা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে তুলে নিয়েছেন বলে বিজেপি সূত্রে খবর। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।